শুরু করব। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা আজ 30শে ডিসেম্বর 2024 এই মুহূর্তে রাত 10টা 15 মিনিট। আমাদের এই মুহূর্তের একদম তাজা সর্বশেষ আপডেট হচ্ছে, অবশেষে বিপ্লবী সরকার গঠনে সম্মত হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, বিপ্লবী সরকার গঠিত হচ্ছে, বাতিল হচ্ছে 72-এর সংবিধান। বিপ্লবী সরকার গঠনে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান সম্মতি দিয়েছেন। এবার এই বিপ্লবী সরকারে নতুন উপদেষ্টা কিছু নিয়োগ হবেন। সেই উপদেষ্টা কারা কারা এই ভিডিওতে সে সম্পর্ক আপনারা জানতে পারবেন। গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমিরুল মোমিনিন মানিক ভাই। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 30শে ডিসেম্বর 2024 এই মুহূর্তে রাত 10টা 15 মিনিট। আমাদের এই মুহূর্তের একদম তাজা সর্বশেষ আপডেট হচ্ছে, অবশেষে বিপ্লবী সরকার গঠনে সম্মত হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন লাইভ করতে আমি যাচ্ছি, ঠিক এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসে। জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যটি আপনাদের সামনে আগে উপস্থাপন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম আরো বলেন যে, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। শফিকুল আলম আরো বলেন, আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে, সরকার যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঘোষণা করতে যাওয়া প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনকে মেনে নিল, তাহলে 31শে ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের প্রোগ্রামটা কি বাতিল হয়ে গেল? না প্রিয় দর্শক, সেই প্রোগ্রামটি বাতিল হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ তিনি বলেছেন যে, প্রোগ্রাম স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে চাঞ্চল্যকর কি ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, এই প্রোগ্রামটি বাস্তবায়নের আগ পর্যন্ত কোনো ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম না। আজকে রাত 8টা পর্যন্ত যে তথ্য আমার কাছে আসে তা রীতিমতো অবাক করে দেবার মতো ঘটনা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিপ্লবী ঘোষণার মধ্য দিয়ে এখনকার যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারটি পরিবর্তিত হয়ে বিপ্লবী সরকারে পরিণত হবে, এই ধরনের জল্পনা কল্পনা চলছিল। কিন্তু রাত 8টায় অনেকটাই নিশ্চিত হয়ে যায় যে এই তথ্যটি সত্য। কারণ আপনারা যারা আজকে দৈনিক আমার দেশ পড়েছেন, তারা হয়তো খেয়াল করেছেন, আবার খেয়াল নাও করে থাকতে পারেন। এখানে বিভিন্ন তথ্য বা বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জেনেছি সকাল থেকেই, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরা বলেছেন যে, এই ঘোষণাপত্রে আহ্বান জানানো হবে স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার, মর্যাদা, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পার্লামেন্ট এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের মনোনীত ও সিলেক্টেড সব অফিস বাতিল করতে হবে। 72-এর সংবিধান বাংলাদেশের ফ্যাসিবাদের ধারাবাহিকতা টিকিয়ে রেখেছে, তাই এই সংবিধান বাতিল বা সংশোধন চাওয়া হবে। এগুলো হচ্ছে পরিকল্পনা, যে তথ্যগুলো পাওয়া গেছে বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত। সেখানে স্পষ্টভাবে তারা জানিয়েছেন যে, নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা সংবিধান এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজগুলো সম্পন্ন করার দায়িত্ব পালন করবে। খুব সুস্পষ্টভাবে এই তথ্যটি বিশ্বস্ত সূত্র মারফত
পাওয়া গেছে যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার পর স্বাভাবিকভাবেই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন প্রাতিষ্ঠানিক দফতর সেগুলো বাতিল হয়ে যাবে। সংবিধান তো বটেই, তবে এখানে একটা কথা রয়েছে যে সংবিধান বাতিল অথবা স্থগিত, দুটোর একটি হলেই কিন্তু বিগত 16 বছরের সকল কার্যক্রম বাতিল হয়ে যায় এবং সেটি থেকে সরকারের বৈধতা থাকবে কি না এরকম প্রশ্ন আমরা যখন করেছি বা উঠেছে, তখন বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে 31শে ডিসেম্বরের শহীদ মিনারের প্রোগ্রামে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টাদের দাওয়াত দেওয়া হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান আমন্ত্রণ পত্র পেয়েছেন, তাদের মধ্যে অনেকে উপস্থিত থাকবে বলে নিশ্চিত করেছেন। যখন সন্ধ্যার পর আমি বাংলাদেশ বেতারের একটা চিঠি পাই, সেই চিঠিটি হাতে আসার পর আমার চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা হয়। বাংলাদেশ বেতার তার সমস্ত নিয়মিত কার্যক্রম বন্ধ করে জুলাই রেভলিউশনের প্রজ্ঞাপন ঘোষণার এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করবে। একইভাবে বাংলাদেশ বিটিভি সহ অন্যান্য সরকারি প্রচার যন্ত্র এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় যে এটি এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই আসলে আয়োজন করা হচ্ছে। কিছুক্ষণ আগে, মিনিট 10 বা মিনিট 20 হবে, এই সময় আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে ঘোষণাটি দিয়েছেন তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে সরকারের পক্ষ থেকেই আসলে বিপ্লবী সরকার গঠনের উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। তবে 29শে ডিসেম্বর 2024 তারিখে শফিকুল আলম বলেছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আজকের কিছুক্ষণ আগের যে ঘোষণা বা ব্রিফিং, এর মধ্য দিয়ে শফিকুল আলমের আগের ঘোষণাটি কিন্তু বাতিল হয়ে গেল বা সেটির যে কোনো ভিত্তি নেই সেটা স্পষ্টভাবেই প্রমাণিত হয়ে গেল। এখন এই যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে আসলে কারা কারা থাকবেন সেটা স্পষ্ট হয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের একটা স্ট্যাটাস থেকে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কেবলমাত্র ভিআইপি যাতায়াতের জন্য। হান্নান মাসুদ তার স্ট্যাটাসে বলেছেন যে আগামীকালের প্রোগ্রামে যারা যেখান থেকে বাস নিয়ে আসছেন সকলের বাস পুরাতন বাণিজ্য মেলা মাঠে রাখবেন, সেখান থেকে জেলাভিত্তিক মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। শুধুমাত্র আহত ও শহীদ পরিবারের বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো পথ রয়েছে, তবে দোয়েল চত্বর হয়ে বা অপরাজয় বাংলা হয়ে যে সড়ক দুটি ঢুকে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই সড়ক দুটি আসলে বন্ধ রাখাই হবে, যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেখানে হাজির থাকবেন। সুতরাং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের তরফ থেকে যে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তাহলে দেখুন যে একটি বৈপ্লবিক ঘোষণাপত্র তারা যদি প্রকাশ করে, সেটার সঙ্গে যদি রাষ্ট্র একমত না হয় তাহলে কি হবে? সেটার কি কোনো গুরুত্ব পাবে? অবশ্যই গুরুত্ব পাবে না। তাছাড়া আপনারা জানেন কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাদের নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা। সুতরাং ছাত্ররা কোনো কিছু করতে গেলে সেই উদ্যোগের মধ্যে যদি সরকার না থাকে তাহলে সেটা নিঃসন্দেহে হাস্যকর হবে। তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের এই যে উদ্যোগ, সেই উদ্যোগে কে কি বলছেন, বিএনপি কি বলছে, জামাত কি বলছে, গণতন্ত্র মঞ্চ, সিপিবি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, সেটা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা থাকলেও অনেক গোপনীয়তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা বিপ্লবে মুখ্য ভূমিকা পালনকারী নেতারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন। একটি বিশ্বস্ত সূত্র বলছে যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে 3 থেকে 5 লক্ষ মানুষের উপস্থিতি ঘটাবার একটা পরিকল্পনা গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। তবে একটি খবর যে চাউর হয়েছিল যে এইখানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য দল ঘোষণা করা হবে, আসলে তার কোনো সত্যতা বা ভিত্তি পাওয়া যায়নি। এখানে কেবলমাত্র প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনই আমরা দেখতে পাবো। আর এটি এমন একটি মৌলিক স্তম্ভ যে এটি ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের সংবিধান বাতিল বা স্থগিত হবে, পুরনো অন্তর্বর্তী সরকার বাতিল হয়ে যাবে, নতুন অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, মানে মোটা দাগে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। শফিকুল আলমের যে ঘোষণা, তার মধ্য দিয়ে একটু আপডেট তথ্য পেলাম যে
সকল দল এবং মতের ঐক্যের ভিত্তিতে এটা করা হবে। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তবে এই যুক্ত হবার আগে এই বৈপ্লবিক ঘোষণার পক্ষে বিপক্ষে বিএনপি এবং জামাত দুটি বড় রাজনৈতিক দলের আসলে মতামত আমি জেনে নিতে চাই। এই ঘোষণা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে গত 15 থেকে 16 বছর মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে গণতন্ত্রের জন্য, মানুষ তার মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য। সুতরাং সংবিধান হোক আর যেটাই হোক, সিদ্ধান্ত হবে জনগণের মাধ্যমে, নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে। এর বাইরে কোনো গোষ্ঠী, দল বা কোনো গ্রুপের কিছু করার সুযোগ নেই। তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জামাত ইসলামী। ঘোষণাপত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয়ভাবে অবস্থান পরিষ্কার করার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। যেমন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স তিনি বলেছেন, 72-এর সংবিধান কবর দেওয়ার কথা বলা হচ্ছে, এ ধরনের বক্তব্য আসলে গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, আরো প্রায় সব রাজনৈতিক দলই এই বিষয়ে মতামত দিয়েছেন। তবে ছাত্রদের পক্ষে বক্তব্য হচ্ছে, আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি, যেহেতু আমাদের নেতৃত্বেই সেই সময় অরাজনৈতিকভাবে এই বিপ্লবটি সংগঠিত হয়েছে, এখন এই বিপ্লবের পক্ষে, এই সময়ে বৈপ্লবিক ঘোষণার পক্ষে যদি কেউ না আসে তাহলে করার কিছু নেই। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি দু একটি মতামত পড়ে নিতে চাই। জামিল হোসেন বলেছেন, আলহামদুলিল্লাহ, সঠিক সিদ্ধান্ত হবে এটা। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকুন, আমি সর্বশেষ আপনাদেরকে একটি তথ্য দেব যে কেন এই বিপ্লবী সরকার গঠনের প্রেক্ষাপটটি তৈরি হলো। এটাও একটা যৌক্তিক কারণের উপর দাঁড়িয়ে আছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন, এবং প্রেক্ষাপটটি অল্প সময়ের মধ্যেই তৈরি হয়েছে। অনেকে অনেক ধরনের মতামত করে দিয়েছেন, যেমন মতিউর রহমান বলেছেন, বিপ্লবী সরকার গঠন করা হোক, জোর দাবি জানাচ্ছি। ফারুকি, আসিফ নজরুল, আদিলুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টা রেজওয়ানের পদত্যাগের দাবি জোরালো ভাবে করা হোক, যাতে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। রহমান হাবিব বলেছেন, সমন্বয়কেরা ডাক দিয়েছে, থাকবো না ভাই ঘরে বসে, 31শে ডিসেম্বরে দেখা হবে শহীদ মিনারে। অনেক ইতিবাচক মতামত আমরা দেখতে পাচ্ছি। এখন দেখুন, বিপ্লবী সরকারটি আসলে কেন প্রয়োজন, বা সিঙ্গাপুর থেকে আমি প্রকৌশলী হুমায়ুন দেশে থাকলে অবশ্যই থাকতাম মন্তব্য করেছেন। নানা ধরনের মন্তব্য আমরা দেখছি, আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক। অসংখ্য মন্তব্য এখানে করছেন। 3 থেকে 4 লক্ষ লোকের সিদ্ধান্তকে 18 কোটি মানুষের ঘোষণা একজন বলেছেন, নেতিবাচক মন্তব্য করেছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করা উচিত, কেননা এর কোনো বিকল্প নেই। মানুষের প্রত্যাশা কি ছিল এই সরকারের কাছে? মোটা দাগে প্রত্যাশা ছিল যে তড়িৎ গতিতে সকল অন্যায় অনিয়ম যেগুলো গত 16 বছর ধরে জেকে বসেছিল তার অপসারণ হবে, কিন্তু সেটা গত 5 মাসে হয়নি। ফলে মানুষ হতাশ হয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদার কথা যদি বলি, তাহলে মানুষ চেয়েছিল দ্রব্যমূল্য নিয়ে যারা সিন্ডিকেট করেছে গত 16 বছরে, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক। মানুষ চেয়েছিল পুলিশ বাহিনী সঠিকভাবে দৃঢ় পায়ে দাঁড়াক, শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা তৈরি হোক, কিন্তু সেটা হয়নি। মানুষ চেয়েছিল দুর্নীতির মূল উৎপাটন হোক, সেটা হয়নি। মানুষ চেয়েছিল শক্তিশালী উপদেষ্টা পরিষদ যারা ম্যাজিক দেখাবেন। মানুষ তো এটাই প্রত্যাশা করে। অনেকে বলতে পারেন যে আমার হাতে কোনো আলাদিনের চেরাগ নেই বা ম্যাজিক নেই, কিন্তু বুকের রক্ত যারা ঢেলে দিয়েছেন, যারা আহত হয়েছেন, তারা তো চান যে আমরা সর্বোচ্চটুকু করেছি, আপনারা কেন সর্বোচ্চটুকু দিয়ে একটা ইতিবাচক পরিবর্তন দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন না? এই প্রশ্ন কিন্তু অনেকেই করেন। এখন দেখুন, এই সব প্রত্যাশা এবং প্রাপ্তি যদি আমি মিলাতে যাই, তাহলে দেখব একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছে জনগণের। ফলশ্রুতিতে মানুষ কিন্তু চাইছে এই অন্তর্বর্তী সরকারটি যতদিনই ক্ষমতায় থাকুক, মানে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে 2025-এর শেষ দিকে অথবা 2026-এর মাঝামাঝি সময়ে, এই সময় পর্যন্ত যদি ক্ষমতায় থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, তাহলে তা যেন শক্ত ভিত্তি
ভিত্তির উপর দাঁড়িয়ে শক্ত উদ্যোগ গ্রহণ করে একেবারে অন্যায়, জুলুম এবং সিন্ডিকেট ভেঙে দিয়ে একটা নতুন ব্যবস্থা তৈরি করে তারপর নির্বাচন দিয়ে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়। কিন্তু সেটা হয়নি। উপরন্তু আমরা দেখলাম সচিবালয়, যেটা হচ্ছে এই রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, শুধু তাই নয়, রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা যায়, সেই হৃৎপিণ্ডে যখন আঘাত পড়েছে তখন সবাই নড়ে চড়ে বসেছে যে না, এখন আর বসে থাকা যায় না, অবশ্যই জুলাই বিপ্লবের ঘোষণার মধ্য দিয়ে বিপ্লবী সরকার গঠন করতে হবে। এখন দেখুন, বিপ্লবী সরকার যারা গঠন করবে তারা একটা মতামত দিয়েছে, রাজনৈতিক দলগুলো সেই মতামতের সঙ্গে একমত কেউ কেউ হয়েছে, কেউ কেউ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, যখন 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী কি বিভিন্ন রাজনৈতিক দলের দরবারে দরবারে গিয়ে ধর্ণা দিয়েছে? না, বিপ্লব হয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে। 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, রাজপথে মানুষের ঢল নেমে এসেছে। ভোটাধিকার নিশ্চিত ছিল না গত 16 বছর, এটা অবশ্যই মানুষের একটা বড় চাওয়া, কিন্তু এটা একমাত্র চাওয়া না, এটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত বলে অনেক বিশ্লেষক মনে করেন। তারা মনে করেন যে এবার যদি ইতিবাচক সংস্কার না করা যায় তাহলে ভবিষ্যতেও আর সংস্কার কর্ম সম্পন্ন করা যাবে না সফলভাবে, কারণ রাজনৈতিক দলগুলো কখনোই চাইবে না যে সংস্কার হোক। ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে কিন্তু দ্বিমত তৈরি হয়েছে 5 মাসেই। সুতরাং আগামীকালের যে জুলাই প্রোক্লামেশন, সেদিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ, শুধু তাই নয়, গোটা পৃথিবী, অবশ্যই সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এবং বাঙালিরা। প্রিয় দর্শক, দেখা যাক আগামীকাল কি মঞ্চস্থ হতে যাচ্ছে। তবে আমরা শফিকুল আলম, প্রেস সচিব প্রধান উপদেষ্টা, তার মাধ্যমে নিশ্চিতই হলাম যে সরকারি এই জুলাই প্রোক্লামেশনকে স্বীকৃতি দিচ্ছে, বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছে এবং সংবিধান বাতিল বা স্থগিত করতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। 24-এর গণ অভ্যুত্থান যাতে ব্যাহত না হয় এজন্যই বিপ্লবী সরকার গঠন করা খুব জরুরি ছিল। আর এই অন্তর্বর্তীকালীন সরকারে বিপ্লবী সরকারে উপদেষ্টা হিসেবে পিনাক্ষী দাদা এবং সাংবাদিক ইলিয়াস সহ আরও অন্যান্য যারা আছেন এই 24-এর অভ্যুত্থানে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্যে জনগণ বারবার ডক্টর ইউনূসকে আহ্বান করতেছেন। এবার হয়তো বা সেটি হতে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।